দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সম্ভাবনাময় যে বীমা খাত সেটি নিয়ে, এবং সেই সঙ্গে এই খাতের যে সংকট আছে সেই সংকটের কথাও উঠে আসবে আমাদের এই আলোচনায়। যে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাইদ আহমেদ। জনাব সাইদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, আপনাকে স্বাগতম যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এটি বাংলাকে। জি, আমি আলোচনার শুরুতেই সরাসরি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে ৮০-৮২টা ইন্স্যুরেন্স কোম্পানি, এই সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে এটি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান তাদের চেয়েও কিন্তু অনেক বেশি। কিন্তু বিপরীত চিত্র যদি আমরা দেখি যে তাদের ওখানে কম ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে জিডিপিতে অবদান রাখছে, আমরা বেশি সংখ্যক কোম্পানি নিয়েও কেন আমরা জিডিপিতে তার চেয়ে কম অবদান রাখতে পারছি? আসলে এটি কেন? আসলে কথাটা আপনি ঠিকই বলেছেন যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জই, যে আমাদের দেশের যে পপুলেশন সেই পপুলেশনের অনুযায়ী এবং যতগুলি কোম্পানি, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে প্রবৃদ্ধিতে কেন ভূমিকা রাখতে পারতেছি না। এটা সবচেয়ে বড় প্রধান কারণ হলো সচেতনতার অভাব। জনগণের ভিতরে যে সচেতনতা সেটার অত্যন্ত অভাব আছে। যেটা বিমা সেক্টর নিয়ে মানুষের যে একটা মানে ইতিবাচক কথা থাকা উচিত সেটা কিন্তু আসলেই নেই বলা চলে। তো মানুষের একটা ধারণা যে বিমার নিয়ে, এবং এই বিমার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় যেটা প্রচার প্রসারণার প্রচুর প্রয়োজন, এবং এখানে আস্থার একটা সংকটের ব্যাপার আছে যে মানুষের যে বিমা দামিগুলি হচ্ছে না, পাচ্ছে না সঠিক সময়, সেটার জন্য একটা কিন্তু একটা প্রভাব পড়তেছে। তবে আমি মনে করি সবচেয়ে বেশি যে সচেতনতা বাড়িয়ে যদি তোলা যায় জনগণের মাঝে, যে এটা একটা কিন্তু একটা আর্থিক সুরক্ষা। কিন্তু অনেকে এটা ভাবেন যে আসলে এটা সঞ্চয় হিসাবে তারা একটা চিন্তা করে, আসলে তা না। এটা তো একটা মানুষের জীবনেরও ঝুঁকি, জীবন এবং সম্পদের নিরাপত্তা। এই হিসাবে আসলে প্রচার প্রচারণা খুবই। না, আপনি যে কথাটি বললেন যে আস্থার সংকট কিছুটা, আমার কথা হচ্ছে যে এই আস্থার সংকট আসলে কেন আপনারা কাটিয়ে উঠতে পারছেন না? না, আস্থার সংকটটা আপনি সঠিক বলেছেন যে আস্থার সংকট কাটিয়ে উঠতে পারতেছে না, কিন্তু এটা আসলে অনেক দিনের জটিলতা, অনেক দিনের সমস্যা। আপনারা জানেন যে বিগত যে সরকারের সময় যারা ছিলেন তারা তো যেভাবে টাকা পয়সাগুলি আপনারা লুটপাট করেছেন এবং সঠিকভাবে কোড অফ গভর্নেন্স যেটাকে পালন করা উচিত সেটা তারা কিন্তু করেনি। তো প্রত্যেকটা কোম্পানিতে একটা কোড অফ গভর্নেন্স থাকা উচিত, কিভাবে আসলে সুন্দরভাবে পরিচালনা হবে, কিভাবে এটা কিন্তু অনেক অভাব আছে, যেটা তো এটা নিয়ে অনেক কাজ করতেছেন, অনেক চেষ্টা করতেছেন। তো এই আস্থার সংকটটা কিন্তু আগের মতো এখন কিন্তু আমাদের নেই। আচ্ছা, তো এখনকার যারা আছে তারা তো চলে গেছে, এখন যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে কাজ করতেছেন। এখন আপনি যদি দেখেন অনেকাংশে অনেক কোম্পানি কিন্তু 90% প্লাস কিন্তু তারা তাদের পরিশোধগুলো করতেছেন। আচ্ছা, তার মানে সংকটটা অনেকখানি আপনারা উত্তরণ করেছেন। জি, অনেকটা উত্তরণ করেছে। না, আপনি যেটা বলছিলেন যে বিগত সরকারের সময় যে ব্যাপক লুটপাটের কথা যে আমরা নিজেরাও দেখেছি, তো সেই বিষয়টি আপনার কি মনে হয় যে এই যে আস্থার সংকট তার একটা বড় কারণ বিগত সময়ের যে অনিয়মগুলো, আপনি কি সেটি বলতে চাচ্ছেন? না, সেটা একটা কারণ আর কি। সেটা একটা অনেকটাই কারণ। তো আমি মনে করি যে তারা যে টাকাগুলি নিয়ে গেছেন, মানে কয়েকটা কোম্পানি আমাদের যে ধরেন এই যে ৮০টা কোম্পানি আছে আর সরকারি দুটা নিয়ে টোটাল ৮২টা কোম্পানি। যে ৮০টা কোম্পানির মধ্যে আপনার যে আমাদের যে লাইফের যেই কটা আছে, যেমন ৩৫টা বিমা, তো এই ৩৫টা বিমার কয়েকটা কোম্পানি শুধু তাদের বিমাগুলি পরিশোধের ক্ষেত্রে, মানে বিমা দামি সঠিক পরিশোধের ক্ষেত্রে তাদের প্রবলেম হচ্ছে। তো সেই তুলনায় কিন্তু দেখেন তাদের কিন্তু অ্যাসেট আছে, এবং তারা কিন্তু সেই অ্যাসেটটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু সেল করতে পারতেছে না। আচ্ছা, তো এটা একটা বাধ্যকতা আছে। তবে এখন যে দেশের যে অর্থনীতি, যে একটা সারা পৃথিবীব্যাপী যে একটা অর্থনৈতিক সংকট যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু একই অবস্থা, তাই না? সেটা কাটিয়ে উঠতে একটু টাইম লাগবে। এখন তারা অনেকেই কিন্তু টেন্ডার দিচ্ছেন, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত যে পরিমাণ টাকা পাওয়া উচিত বাজার মূল্য, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। আরেকটা বিষয়, সংকট আপনি বলছিলেন যে সংকট অনেকখানি আপনারা উত্তরণ করেছেন। তো সংকট আপনারা কিভাবে উত্তরণ করলেন, কিংবা সংকট কাটিয়ে ওঠার জন্য বা আস্থা, মানুষের যে আস্থা থাকছে না এই খাতে, আস্থাটা ফিরিয়ে আনার জন্য আপনারা আসলে কি উদ্যোগ আপনারা নিয়েছেন? আস্থা আনার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হলো, সবচেয়ে বড় কথা হলো যে আপনার ডিজিটালাইজেশন। এখন যেমন ধরেন আমরা ইডার প্রত্যেকটা একটা লোক যখন একটা গ্রাহক পলিসি করে, সেই পলিসিটা কিন্তু সাথে সাথে কিন্তু তার অ্যাপসের মাধ্যমে সে জানতে পারতেছে। আচ্ছা, এটা একটা ব্যাপার যেটা আগে জানার সুযোগ ছিল না। এবং তার বীমার দাবিটা কখন তার ম্যাচিউর হবে সেটা সে জানতে পারতেছে, কখন যার পলিসির প্রিমিয়ামটা
দেওয়ার জন্য টাইমিং হচ্ছে সেটাও কিন্তু জানতে পারতেছে, এবং তার পলিসি এভরিথিং সে কিন্তু অ্যাপসের মাধ্যমে জানতে পারছে। এটা একটা স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। স্বচ্ছতা। আর এর পাশাপাশি তো যেমন ধরেন মানে একটা সুরক্ষা নিয়েও আমরা কাজ করতেছি, যে এটাকে কিভাবে একটা সুরক্ষা দেওয়া যায়। তারপর আপনার যে বিমার দাবিগুলি যে সঠিক সময়ে যে বিমা দাবিগুলি পরিশোধ করার ব্যাপারে, সেটা নিয়েও কিন্তু আমরা এবং তার সাথে ইড্রাও পর্যন্ত কাজ করতেছেন। এবং যারা যেই কয়েকটা আপনার আছে তাদের সাথে আমরা কিছুদিন আগে আমরা মাত্র অ্যাসোসিয়েশন থেকে বসেছিলাম। তো বসেছে তাদের আসলে প্রবলেমগুলি আমরা জানতে চেয়েছি। তো সেখানে যেটা হয়েছে, তাদের অনেক কথা যে আপনার ব্যাংকের কথা যদি আমরা ধরি, ব্যাংক যদি কোনো কিছু যদি একটা দেউলিয়ার জায়গায় আসে, ব্যাংক যদি গ্রাহকের টাকা পরিশোধ করতে যদি সময় মতো ব্যর্থ হচ্ছেন, মানে এখনকার কথা যদি আমরা ধরি যে এই বিগত সরকারের এই লুটপাটের পরে কিন্তু এখন ব্যাংক অনেকেই দেউলিয়ার পর্যায়ে, তাতে গ্রাহকদের টাকা পরিশোধ করতে পারতেছে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা ভূমিকা আছে, তাদের যেমন একটা গার্জিয়ান আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটাকে আপনার কোনো না কোনোভাবে সেটাকে তহবিল দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের এখানের অভাব। কিন্তু এতে কি হচ্ছে, আপনি যেটি বলছেন যে দুর্বল ব্যাংকগুলোকে যেভাবে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে, ঠিক তেমন করে যদি আপনাদের যে গুটি কয়েক যে দুর্বল ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদেরকে যদি সাপোর্ট দেওয়া যায়, তাহলে পুরো খাতটা হয়তো ঘুরে দাঁড়াবে। আপনি সেটি বলতে চাচ্ছেন? জি, এটা আমি মনে করি 100%। তার কারণ আমার কথা হলো যে তাকে যদি সাপোর্টটা দেওয়া হয়, এবং অলরেডি যদি আপনি তার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের বিনিময়ে তো তাকে একটা কাজ করতে পারে, যেহেতু সে বিক্রি করতে পারতেছে না এই মুহূর্তে, তাহলে তার লসটা কি হচ্ছে? লসটা হচ্ছে এক হলো সে নতুন করে বীমা পাচ্ছে না। তো নতুন করে বীমা না পাওয়াতে লস হচ্ছে সে তার যে বীমা দাবি পরিশোধ, তার আয় নেই, তাই সে আপনি কিভাবে পরিশোধ করবে, এগুলো এক। দ্বিতীয় নাম্বার, তার সম্পদগুলি সেটা আটকা পড়ে আছে। এর প্রভাবটা কিন্তু অন্যান্য যারা ভালো কোম্পানিগুলো তারাও কিন্তু প্রভাব হচ্ছে, মানে গুটি কয়েকের জন্য, দুর্বলের জন্য সবলদের উপরও প্রভাব পড়ছে। সবলদের উপর প্রভাব হচ্ছে, ইভেন দ্যাট সরকারের কিন্তু রাজস্ব হারাচ্ছে। সরকার যত বেশি পলিসি তৈরি করতে পারবে, যত বেশি বীমা পাবে, তত যে আয় হবে, তত বেশি কিন্তু সে রাজস্ব পাবে। তো এটা নিয়ে আমি মনে করি যে সরকারের এটা নিয়ে খুবই বেশি চিন্তা করা উচিত। এটা আমরা আরেকটি বিষয় বলি, যে বিমার বিষয়টি আসলেই সবচেয়ে যে অভিযোগটা আসে যে একজন গ্রাহক বীমা করেছেন কিন্তু মেয়াদ শেষে সে তার টাকা ফেরত পাচ্ছে না, বা পাওয়ার ক্ষেত্রে নানান রকমের ঝামেলাটা হয়। আসলে এই যে গ্রাহক এবং বীমা কোম্পানির মধ্যে এই যে সমন্বয়হীনতা কিংবা যে আস্থার সংকটটা, এটা কি শুধুমাত্র বীমা কোম্পানির দায়, নাকি গ্রাহকের দিক থেকেও দুর্বলতা আছে? আসলে সমস্যাটা কোথায় হয়? আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে। যেমন ধরেন যখন বীমা করা হয়, বীমা করার সময় যে নিয়মগুলি, যে ডকুমেন্টসগুলো দরকার, যে তথ্যগুলি দরকার, সেই তথ্যের কিছু কিন্তু ঘাটতি আছে। তো এতে কি, যখন বীমাটা ম্যাচিউর হয়, যখন আপনার যখন ক্লেমটা পরিশোধ করবে, তখন কিন্তু তার পূর্ণ তথ্যের বিনিময়ে কিন্তু বোর্ড এটাকে পেমেন্ট করার জন্য অনুমোদন দিবেন, তাই না? সেখানে কিছু অভাব থাকে, সেটা আবার সচেতনতার অভাব আছেন, যে আমরা গ্রাহকদের কাছে সেইভাবে কিন্তু তথ্যগুলি করতে পারি না। আর তাছাড়া আমাদের দেশের আপনার মাছ পিপল তো আপনার মানে ওই শিক্ষার অভাব আছে, তাদের একটা সেটা আপনার বোঝা যায়, যাতে না যে তাদের থেকে যে আসলে তথ্যগুলি কালেক্ট করবে, এবং যারা আমাদের বীমাগুলি গ্রাহক থেকে কালেক্ট করে দিচ্ছে আসলে তারাও জানায় না, তাদেরও একটা এটা দুর্বলতা। এগুলো নিয়ে আমরা আসলে কাজ করা হচ্ছে, মানে ইড্রো এটা কাজ করতেছে, আমাদের অ্যাসোসিয়েশন থেকে এটাকে বলা হচ্ছে। জি, এই যে আমরা কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশে তো বীমার একটা ব্যাপক সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে অনেক খাত, যেমন আমি উদাহরণ হিসেবেই যদি ধরেন যে রাজধানী শহরে যে আবাসিক ভবনগুলো আছে, বিল্ডিংগুলো আছে, সেগুলোও তো বীমার আওতায় নেই। এরকম আরও অনেক খাত আছে যেগুলোকে আমরা বীমার আওতায় আনতে পারি, তাহলে তো এখানে একটা সম্ভাবনার নতুন মাত্রা যোগ হয়। তো এই জায়গাটিতে আসলে কেন, মানে আপনারা কতখানি কাজ করছেন, কিংবা কেন এটি হচ্ছে না দীর্ঘদিন ধরে? আপনারাও তো বিভিন্ন সময় দাবি করে আসছেন, আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি মনে করি সবচেয়ে প্রথম দেখেন, মানে দেশকে বাঁচানোর জন্য সরকারকে কিন্তু এগিয়ে আসতে হবে। জি, বিজনেসম্যান যারা আছে, দেশের যারা জনগণ আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার এটাও কিন্তু সরকার একটা দায়িত্ব। আবার তার পাশাপাশি বিজনেস যারা করতে আসছেন, তাদেরকে এই বিজনেসদেরকেও কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখার একটা, তো এটা নিয়ে কিন্তু সরকারের একটা অত্যন্তভাবে কাজ করা উচিত। মানে এই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে সরকারের প্রচুর পরিমাণ গাফিলতি আছে, এটা তাদের এই ঘাটতি আছে। এই সেক্টরকে নিয়ে তারা কোনোভাবেই ইতিবাচকভাবে চিন্তা করে না। আজকে যেমন ধরেন আমাদের প্রায় 24,000 কোটি টাকার মধ্যে এখানে ব্যবসা হচ্ছে, এটা কেন 1 লক্ষ কোটিতে হতে পারে না ইজিলি হওয়ার সময়, যেটা আপনি বললেন যে এই যে আজকে ইয়ের কথা। তো আমাদের যেমন ধরেন যদি আজকে প্রাণী সম্পদের
কথা চিন্তা করি, সেই প্রাণী সম্পদ নিয়ে বীমা করা যেতে পারে। আপনার শস্য বীমা আছে, আপনার যদি ক্ষুদ্র বীমা আছে, এগুলো অনেকগুলি সেক্টর আছে, এবং এগুলি যদি করেন তাহলে মানে চিন্তাও করা যাবে না যে এই খাতটা কোথায় যাবে। না, আপনি বলছিলেন যে এটা যদি করেন, আমার কথা হচ্ছে যে আপনারা তো বেসরকারি খাত, আপনারা নিজেরাও তো ব্যক্তিগতভাবে এই উদ্যোগটি নিতে পারেন। এক, দুই হচ্ছে যে সরকার কিভাবে আসলে এক্ষেত্রে সহযোগিতা করতে পারে? এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার, যেমন ধরেন আমাদের যে প্রিমিয়াম, যে পলিসির যেটা করা হবে, সেই পলিসির প্রিমিয়ামটা আসলে কত হওয়া উচিত, যেটা অ্যাকচুয়ারি যেটা বলা হয় যে অ্যাকচুয়ারির যেটা অভাব আছে এই দেশে। টোটাল আমাদের এই জনগোষ্ঠী এতগুলি বিমার পাশে, যেমন আমাদের অ্যাকচুয়ারি আছে মাত্র 2 জন। আচ্ছা। আর অথচ পাশের দেশে আপনার আছে 69 জন। অ্যাকচুয়ারি শব্দটা হয়তো আমি হয়তো বুঝতে পারছি, কিন্তু দর্শক হয়তো বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ারিটা আসলে কি, তার কাজটা কি, সেটা একটু বলেন। আচ্ছা, আমি যেটা বলি অ্যাকচুয়ারিটা হলো, যেমন ধরেন আপনি যে পলিসিটা করবেন, তাহলে সেই পলিসির প্রিমিয়ামটা, মানে আপনাকে তো দিন শেষে সুরক্ষার পাশাপাশি লাভও তো দিতে হবে। তো এইটার প্রিমিয়ামটা কত ক্যালকুলেশন হওয়া উচিত, মানে ঝুঁকিটা নিরূপণ করে সেটার ক্যালকুলেশনটা কিভাবে আসবে, রিস্কটা কতটুকু। মানে আপনি যে বিল্ডিং এর কথা বললেন, তাহলে আপনি আবহাওয়ার সাথে, মানে এই আমাদের দেশে ভূমিকম্পের কি পরিমাণ বিল্ডিং আছেন, কি পরিমাণ বিল্ডিং লস হয়, কি পরিমাণ নতুনভাবে গড়তেছে, এগুলোর একটা অনেক হিসাব নিকাশ আছে। তো এই অ্যাকচুয়ালিটাগুলো তারাই করেন যারা ম্যাথামেটিক্যালে, যারা ফিজিক্সের উপরে যারা লেখাপড়া করা আছে, ম্যাথামেটিক্সে বিশেষ করে যারা, তাদেরকে কিন্তু এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। তো এই অ্যাকচুয়ারির ব্যাপারে আমরা নিয়ে কাজ করতেছি। তো এই অ্যাকচুয়ারিটা যদি না জানে, যেমন আপনি বললেন যে প্রাইভেট ব্যাপারে আমাদের শস্য বীমার কথা, প্রাণী সম্পদ, অনেক কোম্পানি কিন্তু করতেছেন, কিন্তু তারা কিন্তু এটাতে লস হচ্ছে। এবং আমরা জানি যে সরকার পরীক্ষামূলক শস্য বীমা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটিও আসলে খুব বেশি সফলতা হয়নি। এটা অনলি কারণ শুধু আপনার এই যে প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি কত হবে, এটা যদি অ্যাকচুয়ালি দিয়ে ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আসলেই এটা সমস্যা। তবে আমি যেটা মনে করি, আমরা সেদিন অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে আমরা মিটিংয়ে বসছিলাম, তো সেখানে কিন্তু আমাদের এই অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, যেমন বিগত সরকারের আমলে আমরা এটা নিয়ে সরকার কাছে একটা আমাদের আবেদন ছিল আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অ্যাকচুয়ালি করা হোক। সেই ক্ষেত্রে আমরা একটা বৃত্তি দিয়ে তাদেরকে বাইরে কিভাবে লেখাপড়া। না, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশে বীমা খাতের ব্যাপক সম্ভাবনা আছে, সেটি কাজে লাগানোর পেছনে একটি বড় কারণ হচ্ছে যে খাতে বীমা করা হবে তার আসলে সম্ভাব্য কতখানি ঝুঁকি, সেই পরিমাণটা নিরূপণ করার জন্য যারা কাজ করেন তাদেরকে বলা হয় অ্যাকচুয়ারি। বাংলাদেশে আসলে সেই অ্যাকচুয়ারি তৈরি হচ্ছে না। তো আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশে কেন আসলে অ্যাকচুয়ারি তৈরি হচ্ছে না, এবং কেন বাংলাদেশে মাত্র দুজন? বাংলাদেশে 17-18 কোটি মানুষের মধ্যে অ্যাকচুয়ারি মাত্র 2 জন। বাংলাদেশে আসলে কেন অ্যাকচুয়ারি তৈরি হচ্ছে না? আপনি বলছিলেন যে মাত্র 2 জন অ্যাকচুয়ারি বাংলাদেশে, তো আসলে কেন তৈরি হচ্ছে না, বা সেক্ষেত্রে আমাদের করণীয়ই বা কি হবে? এটার একটা কারণ হলো, যেমন ধরেন যে এটাতে শিক্ষিত, মানে দ্যাট মিনস ক্যালকুলেশন নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে সায়েন্স এবং অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড তাদের এটা, এবং এটা কিন্তু অনেক লম্বা একটা ধৈর্যের ব্যাপার এবং লম্বা একটা লেখাপড়ার ব্যাপার। তো সেটা আমরা যেমন ধরেন ওই যে বিগত সরকারের সময় 10 জনকে পাঠিয়েছিলাম, তার মানে তারা কিন্তু তাদের এই মানে এটা শেখার জন্য জি দেশের বাইরে পাঠিয়েছেন, কিন্তু তারা কিন্তু এটা পাস করতে পারেনি। আচ্ছা, তো এটা একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা বলতেছি যে ছোট ছোট ক্ষুদ্র, মানে আপনি যদি ডিপ্লোমা করে যদি কিছুটা আগানো যায়, তো একটা আগে হলো। এবং আপনি যদি ইউনিভার্সিটিগুলি আছে, সেই ইউনিভার্সিটিগুলি যদি একটা ডিপার্টমেন্টগুলি যদি খোলা যায়, তাহলে এটা একটা ব্যাপার। এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এর পাশাপাশিতে যেমন ধরেন সবচেয়ে বড় কথা যে অ্যাকচুয়ালি এসে, তো যদি খাত যদি তৈরি না, মানে সে এসে কোথায় কাজ করবে, সে মনে করেন অ্যাকচুয়ালি পাস করার মধ্যে সেই ফিল্ডটা তো থাকতে হবে, যেখানে জব পেতে হবে, তো এই নিশ্চয়তাও থাকতে হবে। কেন এখানে 80-82টা কোম্পানি কাজ করছে, সেখানে তার সেইটাই এখন এটা নিয়েও তো কাজ করতে হবে। এবং তার যে আপনার ধরেন যে ক্যালকুলেশন থেকে কী পরিমাণ স্কেল হবে, সেটা নিয়ে কথা বলতে, আমরা গত মিটিংয়ে আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম, যেটাকে আসলে কীভাবে তাদেরকে একটা প্রোভাইড করা যায়। আর তার পাশাপাশি যেমন ধরেন অ্যাকচুয়ালি এই লেখাপড়া করা আসার পরে, যেমন ধরেন আমি আমার এক ফ্রেন্ডের একটা কথাই আমি বলি, সে ইংল্যান্ডে এই অ্যাকচুয়ালি পাস করার পরে তার ওখানকার স্যালারি হয়েছে যেমন তার পার মান্থ 39 লক্ষ টাকা। তো এখন মনে করেন এই 39 লক্ষ টাকার সে যদি দেশে যদি এরকম একটা না পায়, তাহলে আসলে সে আসবেই বা কেন? তার মানে যারা পড়াশোনার জন্য যাচ্ছে কিংবা যারা অ্যাকচুয়ারি হচ্ছে, তারা দেশের বাইরেই থেকে যাচ্ছে। মানে অনেকে কিন্তু আমাদের ছেলেপেলেরা কিন্তু অনেক তারা পড়তেছেন, কিন্তু তারা কিন্তু ওই যে যার দেশ ওই বাহিরে কিন্তু আছে, কিন্তু এখানে সেই ফিল্ডগুলি নেই। আর আরেকটা জিনিস হলো যে আপনার মনে করেন যে কোম্পানিগুলিকে যত আপনি
বাড়াইতে না পারবেন, অর্থনৈতিকভাবে যাদেরকে যদি শক্ত একটা পজিশনে না নিতে পারবেন, তাহলে তাদের তো সার্ভাইভ করার একটা জায়গা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু সরকার একটা, আপনি মনে করেন তো অনেক জায়গাতে তো সে ঘাটতি যে পূরণ করার জন্য তো কাভার করে অনেকটা। আপনি যে কথাটি বলছিলেন যে আসলে অ্যাকচুয়ারি শুধু না, ধরেন যে বিমা খাতটা তো বাংলাদেশে একটা বিপুল সম্ভাবনার খাত, বড় একটি সেক্টর, অনেক মানুষ এখানে কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আস্থার যে সংকট, যেটি আসলে বিমা খাতের সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছে, যদিও আপনারা ধীরে ধীরে সেখান থেকে উত্তরণ করছেন, কিন্তু দেখেন যে এখানে আসলে দক্ষ জনশক্তিও নেই, শিক্ষিত জনশক্তিও নেই। যে সমস্ত অভিযোগগুলো আসে বেশিরভাগই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে, যারা হয়তো গ্রাহকের কাছ থেকে বা গ্রাহককে যারা পলিসি করিয়েছেন, বিমা করিয়েছেন, তারাও অনেক সময় ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন না, কিংবা অনেক সময় তথ্য গোপন করেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে দক্ষ জনশক্তি আসলে এখানে কাজ করছে না। তো আমার কথা হচ্ছে যে দক্ষ জনশক্তি আসলে এই সেক্টরে আসলে কিভাবে তৈরি করা যায়? তো এটা দক্ষ জনশক্তি করার ব্যাপারে আপনি সঠিক কথা বলেছেন, যে এটা আমরা অনেক ফিল করি। যেমন ধরেন আমরা যদি আজকে যে একটা কোম্পানির যদি একটা সিইও নির্বাচন করার ক্ষেত্রে, সেখানে দেখছি যে আমরা প্রকৃত মানে দক্ষ এবং যোগ্য সিইও পাওয়া কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হচ্ছে। ওইটা ব্যাপারে আমি একটু পরে যাচ্ছি আপনার কাছে। তো এই দক্ষ জনশক্তি করার জন্য কিন্তু আমাদের কিন্তু প্রচুর ক্যাম্পিং করা প্রয়োজন, এবং এটা কিন্তু এত এত বিশ্ববিদ্যালয়, এত এত কলেজ, সেগুলো তো একটু বিমা নিয়ে পড়ানো হচ্ছে না। সেটা মানে আমি বললাম যেটা, যে অ্যাকচুয়ালি বিমা সেক্টরটা যে একটা প্রচুর সম্ভাবনা আছে এখানে, যে অর্থনৈতিক একটা ক্ষেত্রে যেখানে বিরাট প্রভাব রাখতে পারে, সরকার কিন্তু এইভাবে এগিয়ে আসছে না। তো সবারই একটা বক্তব্য যে বিমা দাবি দিচ্ছে না, দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? কেন বিমা আরো বেশি করা উচিত, কিরা করা যেতে পারে? এই ক্যালকুলেশন করে কিন্তু সরকার যদি এটা এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমরা যারা পাবলিকের সাথে আছে আমরা কতটুকু না, সরকারের পাশাপাশি আপনাদেরও তো উদ্যোগ থাকতে পারে। যেমন বিজিএমই এর কথা যদি বলি, বিজিএমই তারা নিজস্ব একটা বিশ্ববিদ্যালয় করেছে, ফ্যাশন ইউনিভার্সিটি তারা করেছে। তা আপনারাও তো একটা ইন্স্যুরেন্স ইউনিভার্সিটি করতে পারেন। কিংবা আমরা তো জানি যে আপনাদের ইন্স্যুরেন্স মালিক যারা আছেন তাদেরও তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, তারা তো নিজেরাও সেখানে ইন্স্যুরেন্স সাবজেক্টটি খুলতে পারেন। শুধুমাত্র সরকারের উপর নির্ভরতা কেন? আপনারা নিজেরাও তো উদ্যোগী হতে পারেন, সেটি কেন করছেন না? আপনি সঠিক বলেছেন। আমরা এটা ইন্স্যুরেন্সের মালিকদের সাথে আমাদের যে ফোরাম, যে আমাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন নিয়ে আমরা এই মালিকদের সাথে এই কথাগুলি কিন্তু বলছি। আমরা কিন্তু বসে নাই, আমরা কিন্তু তাদেরকে বলছি যে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, এবং প্রাইভেটলি আমরা একটা ইউনিভার্সিটি করা এটা নিয়েও কিন্তু আমরা চিন্তা করতেছি, এবং অলরেডি আমরা ইড্রার সাথে কিন্তু কথা বলেছি। ইড্রো আমাদের এই এটা শুনেছে, এবং ইড্রো এটা চিন্তা করছে যে আমরা অ্যাকচুয়ারি নিয়ে কাজ করার জন্য, মানে অ্যাকচুয়ারি একটা ইউনিভার্সিটি, স্পেশালি অ্যাকচুয়ারি ইউনিভার্সিটি করা যায় কিনা, এবং আপনাদের এই বিমা সেক্টর নিয়ে আরো কিভাবে উন্নত করা যায়, এটা নিয়ে সাবজেক্টগুলো কিভাবে রাখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে, এটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। না, আপনি যে কথাটি বলছিলেন যে দক্ষ জনশক্তির কথা উঠেছে, অ্যাকচুয়ারি বাংলাদেশে নাই, তৈরি হচ্ছে না, তো একই সঙ্গে তো যে বিষয়টি আপনি বলছিলেন যে এমনকি সিও এমডিও পাওয়া যাচ্ছে না, তো নিশ্চয়ই দক্ষ জনশক্তির ব্যাপক সংকট আছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে কেন আসলে সিও মিলছে না? কেন অনেক কোম্পানি সিও খুঁজে পাচ্ছে না? কেন পাচ্ছে না? এটা কি আইনগত কোনো সমস্যা, আইনের কোনো বাধ্যবাধকতা, নাকি আপনারা সিও তৈরি করতে পারছেন না? আসলে কোনটা? আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে বিমা সেক্টরটা কি, মানে এখানে কেউ আসতে চায় না। ইউনিভার্সিটির আজকে যারা আপনার পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, যারা সম্ভাবনাময় ইতিহাসের উজ্জ্বল যারা কাজ করবেন, তারা যে এই সেক্টরে আসবেন, এটা তো একটা আপনার সেই ইয়েটা থাকতে হবে যেখানে সে সেই ধরনের স্যালারি পায়, সেই ধরনের যে তার নিশ্চয়তা পায়, চাকরির নিশ্চয়তা থাকা, আপনার মনে করেন একটা গ্র্যাচুইটি থাকা, মানে উচ্চ শিক্ষিতরা এখানে কম আসছে, তারা এই ব্যাপারে আসতেই চাচ্ছে না। আর বিমা সেক্টরটাকে বলা হচ্ছে যে এটা একটা অনকারণ, বলা হয় যে এটা একটা দালালি ব্যবসা, এখানে গেলে বিভিন্ন অজুহাত। তো এইটাকে ওভারকাম করার জন্য আমাদের আসলে বেশি বেশি প্রচার প্রচারণা দরকার। যেমন আপনার আজকে যেভাবে আমাদের নিয়ে কথা বলতেছেন, এরকম যদি বেশি বেশি আমরা যদি এই প্রচারগুলি, যদি প্রোগ্রামগুলো যদি করা যায়, যে না বিমা একটা সেক্টর আছে, বিমা মানুষকে সুরক্ষা দিচ্ছে, সম্পদকে সুরক্ষা দিচ্ছে, এখানে কিন্তু তাদের একটা আস্থার জায়গা আছে, এই প্রচার প্রচারটা কিন্তু সরকারই থাকে। আমাদের তো আমরা করছি, কিন্তু তার পাশাপাশি সরকার যদি করে, সরকারের ভূমিকা কিন্তু বিরাটভাবে ফলাও হবে না। সরকারের পক্ষ থেকে তো ইড্রা কাজ করছে, বিমা নিয়ন্ত্রক এবং বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ ইড্রা, তারা তো কাজ করছেন। তো সেক্ষেত্রে তারা তো বিমা আইনটিও সংশোধনের উদ্যোগ নিয়েছে। আপনার কি মনে হয় যে এই আইনটি হলে কি এখানে কতটা প্রভাব পড়বে ইতিবাচক? হ্যাঁ, আইন যেটা করতেছে খুবই ভালো, এটা একটা খুবই ভালো, কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেই পয়েন্ট নিয়ে
হয়তো আমাদের একটু কন্ট্রাডিকশন আছে, জি। যেটা নিয়ে আমরা কাজ করছি, জি। এবং তারা এই ব্যাপারে আমাদের সাথে বসবেন, কথা বলবেন। সেটা তারা যেমন তার পাশাপাশি যেমন ব্যাংকের সাথে তারা এটাকে তুলনামূলক সেম ইয়েতে নিয়ে আসতে চাচ্ছে। তো সবটা এরকম না, তবে আমি মনে করি যে সুশাসন তো অবশ্যই হওয়া উচিত। সুশাসন যদি অভাব থাকে তাহলে তো এই সেক্টর উন্নতি হবে না। আর তো পাশাপাশি যেমন ইড্রাকে যত বেশি আপনি শক্তিশালী করা যাবে, যেহেতু এটা তো আপনার সেলফ, মানে ওদের আয়ের নিজস্ব আয় দিয়ে তারা নিজস্বভাবে চলে, তো ইড্রাকে যত বেশি শক্তিশালী করা যাবে তত বেশি সুশাসন তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের এই বিমা সেক্টর কিন্তু আরও উন্নত হবে। আমার আলোচনার একেবারে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই বিমা খাতের যে সম্ভাবনা নিয়ে আমরা যে আলোচনা করলাম, এই সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ যেটা থাকবে সেটা হলো যে এটা একটা প্রচার প্রয়োজন। আস্থার সংকটটা যেটা আছে সেটাকে ওভারকাম করতে হবে, এবং সেভাবে কিভাবে বিমা দাবি দ্রুত দেওয়া যেতে পারে, এবং এটা সুশাসন কিভাবে করা যেতে পারে, এবং বিভিন্নভাবে আপনার প্রচার প্রচারণার মাধ্যমে এই বিমা যেন একটা দেশের যেন অর্থনৈতিক একটা প্রভাব রাখতে পারে, সেটা বেশি বেশি প্রচার করে নিয়ে কাজ করলে। সেক্ষেত্রে সরকারের কাছে আপনাদের আবেদনটা কি? সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এটাকে প্রচার করার জন্য, এই ক্ষেত্রে বিমা নিয়ে কাজ করার জন্য, এবং বিমা যে কোনো ক্ষতিকারক কিছু না, বিমা যে একটা নিরাপত্তা আছে, মানে সম্পদের এবং জীবনের, সেটাকে একটা প্রচারে আসতে হবে, এবং বিমাকে ইতিবাচক চোখে দেখতে হবে। দেখলেই কিন্তু তাহলে এটা পাওয়া যাবে, এবং সেই প্রভাবটা মানুষের জনগণের ভিতরে যদি এরা প্রচার পায়, গ্রাহকরা যদি সেটা বুঝতে পারেন, তাহলে কিন্তু তারা এখানে ইন্টারেস্ট ফিল করবে এখানে আসলে বিমা করার জন্য। যে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।